আপনারা হয়তো ভাবছেন যে আমি একটি জঙ্গলের স্তূপে দাঁড়িয়ে আছি। আসলেই এগুলো আমাদের রংপুর অঞ্চলের স্থানীয়ভাবে এগুলোকে জঙ্গলি বলা হয়। এগুলো মূলত কচুরিপানা। আর এই কচুরিপানা দিয়েই তৈরি নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে বিদেশে এবং আসছে ডলার। আজকে আপনাদের আমি এমন একজন উদ্যোক্তার সাথে পরিচয় করে দিব, যিনি কচুরিপানা সহ বিভিন্ন ধরনের দেশীয় কাঁচামাল দিয়ে নানা ধরনের পণ্য তৈরি করছেন এবং সেগুলো রপ্তানি হচ্ছে বিশ্বের অন্তত 35টিরও বেশি দেশে। চলুন উদ্যোক্তা রেজাউল করিম ভাইয়ের সাথে কথা বলবো, তিনি কিভাবে আসলে এই শুরু করলেন তার এই কর্মযজ্ঞ। রেজাউল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার হাতে এটা কি? এটা হলো বিড়াল বাস্কেট বলো আর কি। বিড়াল বাস্কেট। হ্যাঁ, এটার উপরে একটা কভার হবে। জি, এটা কভার হবে, এটা বিড়ালের আকৃতি আর কি। আচ্ছা তারপর আচ্ছা এটা মহিলারা আবার এটা এই চোখ দুইটা লাগাবে, আচ্ছা আচ্ছা, মানে ডেকোরেশন করা যায় আর কি। হ্যাঁ, আর ডেকোরেশন। এটা কি দিয়ে তৈরি? এটা হোগলা রশি দিয়া, মানে হোগলা পাতা, যেটা আমরা হোগলা পাতা থেকে রশি বানানো, রশি থেকে আমাদের এই বাস্কেটটা তৈরি হয়। এটা তো এই সাগর পাড়ের ঘাস বলে, সি গ্রাস বলে এটা। সিগ্রাস। এগুলো আসলে চাহিদা কোন দেশে বেশি? এই মালটা যাইতেছে সুইডেন। সুইডেনে যাচ্ছে এটা? হ্যাঁ, এটা সুইডেন। মানে আপনার রংপুরের তৈরি জিনিস যাচ্ছে হলো সুইডেনে। সুইডেন। আচ্ছা, আর কি কি ধরনের পণ্য একটু আমাদেরকে দেখান তৈরি হচ্ছে এখানে? তারপরে আরো আছে লন্ডি বাস্কেট, এটা কচুরিপানা দিয়ে তৈরি। মানে এটা কচুরিপানা দিয়ে তৈরি? হ্যাঁ, কচুরিপানা, ভিতরে আয়রন ফ্রেম আছে। আচ্ছা, তারপর হোগলা রশি মিক্স করা আছে। এটা কাপড় রাখে আর কি, ওয়েস্টেজ কাপড় রাখে। এটা কোন দেশে যাচ্ছে? এটাও সুইডেন। এটাও সুইডেনে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে ওয়েস্টেজ কাপড় এটাতে রাখা হয়। মানে ওনারা মূলত পরিবেশ বান্ধব পণ্য নিয়ে থাকে। তারা তো প্লাস্টিক ব্যবহার করে না, প্লাস্টিকের বিকল্প হিসেবে এগুলো ব্যবহার করে। আর কি কি আছে চলুন আমরা দেখাই ওখানে কি কি পণ্য আছে, কিংবা আপনার শোরুমে কি কি আছে। এখন আপনার ওয়ার্কার কতজন কাজ করছে, কর্মী কতজন? আমার ওয়ার্কার প্রায় 300-র মতো কাজ করে, 300 লোক। 300 কর্মী কাজ করছে? মানে আপনার সব এখানে হোম প্রোডাকশন আর কি। হোম প্রোডাকশন, নিজ বাড়িতে বাড়িতে কাজ করছে? জি জি, আমরা ম্যাটেরিয়ালসগুলো তাদের বাসায় বাসায় পৌঁছায় দেই, আবার কাজ করা হলে সন্ধ্যাবেলা আবার প্রোডাক্টগুলো নিয়ে আসি এখানে আসার পরে কোয়ালিটি করা হয়। কোয়ালিটি করে তারপর সাইজ সব কিছু পাটও তো দেখছি আপনার। হ্যাঁ, পাটের কাজ হয়। পাট দিয়ে আপনারা কি কি করছেন? পাট দিয়ে ওই একই ধরনের বাস্কেট তৈরি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর ফ্লোর ম্যাট তৈরি হয়, ডগ বেড, ক্যাট হাউস, ডগ হাউস পাট দিয়েই হয়, এবং হুগলা রশি দিয়েও হয়। শুরু করলেন কত সাল থেকে আপনি এটা আমি আসলে চাকরি করছিলাম বিডি ক্রিয়েশন নামে এক কোম্পানিতে, গাজীপুর। সেখান থেকে 5 বছর চাকরি করছি, ওখানে স্যাম্পলম্যান হিসেবেও ছিলাম। তারপরে কোম্পানির অবস্থা সেই সময় একটু ভালো ছিল না, তারপর চাকরি ছেড়ে আবার বিভিন্ন এনজিওতে চাকরি করি, বিভিন্ন এনজিওতে ট্রেনার হিসেবে কাজ করি। ডেনমার্কের এক প্রজেক্ট ছিল ডানিডা, আপনার বরগুনা ছিডর এলাকায়, ওখানে এই এনজিওটা তাদেরকে সহায়তা করছিল এবং তাদেরকে এই কাজটা ট্রেন আপ করার জন্য আমাকে নেয়। আমি ওখানে প্রায় 6 মাস ছিলাম। সেখানে ওদেরকে এই রশি বানানো এবং বাস্কেটগুলো বানানো এগুলো শিখাইছি। শেখানোর পরে তারপরে নিজেই গাজীপুরে কারখানা করছি। আচ্ছা, এই গাজীপুরে কারখানা করার পরে এখান থেকে কোভিড যখন হলো তখন আর কি অসচ্ছল অবস্থা, করোনার সময় লকডাউন হয়ে গেল, সব কিছু বন্ধ হয়ে গেল। তারপরে আমি সব বন্ধ করে আবার রংপুরে চলে আসি। আপনার 19 সালে চলে আসি। 19-এর পরে আবার 1 বছর প্রায় বসে থাকি। 20 সাল পর্যন্ত একটু স্যাম্পল বানাই। স্যাম্পল বানানোর পরে আস্তে আস্তে আবার এই ব্যবসা শুরু করি। 21 সাল থেকে ফুললি চলে। তারপর এই যে ধরেন যে দেশীয় কাঁচামাল, ধরেন এই যে হোগলা পাতা, কচুরিপানা, এই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন কি আপনার আগে থেকে ছিল এরকম? হ্যাঁ, আমি যখন চাকরি করছি তখন আমার একটা ছিল, যে ধারণা ছিল যে আমি একাই কাজ করছি, আমি একাই কাজ করলে হবে না, আমি একার চাকরি করলাম। কিন্তু আমার ইচ্ছা আমার গ্রামে যাওয়া হলো, আমি এই কাজটা পরিপূর্ণ শেখার পরে আমার গ্রামের লোকজনদের নিয়ে আমি কাজ করতে পারলে আমি আরও লাভবান হব। কারণ অনেক বেকার। আমি যখন ঢাকায় থাকি সে সময় ম্যাক্সিমাম এলাকায় গেলে অনেকে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়, জিজ্ঞেস করে আমি বলি যে আমার বাড়ি রংপুর, কিন্তু তারা বলতো যে রংপুর একটা মঙ্গা প্রেরিত এলাকা। কিন্তু তখন থেকে আমার মন মানসিকতা একটা চেঞ্জ করার চেষ্টা আমার সেখান থেকে, যে আমি আমার কর্মসংস্থান তৈরি করব, আমি নিজেই কাজ করব না, আর এখানে আরও 200-100 লোক নিয়ে কাজ করব। তারপর এখানে যখন ঢাকায় কারখানা করি
সে সময় আমি এই এলাকার প্রায় 50 জন ছেলে আমি নিয়ে যাই এই ঢাকা শহরে, তাদেরকে ওখানেই কাজ করাইছি, কাজ শিখাইছি। যখন করোনা হলো, সব লকডাউন হয়ে গেলো, সব ফ্যাক্টরি সব কিছু বন্ধ করে দিয়ে তারপর আবার নিজের এলাকায় চলে আসি। আসার পরে আর ঢাকা যাওয়া হয়নি। ওই যে আমার যে স্বপ্নটা ছিল যে আমি ভবিষ্যতে এরকম কিছু কর্মকাণ্ড করব, সেটা আমি এখানে বসে বসে থেকেই আবার শুরু করছি। প্রথমে 10 জন দিয়ে ট্রেনিং করেছি, তারপর এখানে 10 জন ছিল মাদার ট্রেনার, তাদেরকে ট্রেনিং পরিপূর্ণ করার পরে এদেরকে দিয়েই আমি আরও এই 300 জন লোক তৈরি করছি। এখন 300 জন কাজ করছে? হ্যাঁ, 300 জন আমাদের রংপুরে যারা কাজ করে, রংপুরে কাজ করে এবং গাইবান্ধা পর্যন্ত করে। আমি আবার গাইবান্ধা SKS NGO তারা আমাকে সহযোগিতা করছিল। কূপতলা আপনার কূপতলায় অঞ্চলে আর কি তারা ট্রেনিং করার জন্য সহযোগিতা করে, অনেক টাকা আপনারা আমাকে যে সহযোগিতা করছে। পণ্যগুলো তৈরি করছেন, হ্যাঁ, এগুলো এখন কোন কোন দেশে যাচ্ছে আপনাদের? ম্যাক্সিমাম ইউরোপ কান্ট্রিতে যায়, ইতালি যায়, তারপর জার্মান যায়, অস্ট্রেলিয়া, কানাডা, থাইল্যান্ড। এই যে আপনার উদ্যোক্তা হওয়ার একটা চ্যালেঞ্জ এবং উদ্যোক্তা হলেন এবং আপনার তৈরি পণ্য বিশ্ববাজারে যাচ্ছে, বলা যায় যে মেড ইন রংপুরের জি, তৈরি জিনিস, কেমন জি, লাগে জি। আপনার যে আপনার তৈরি জিনিস অনেক ভালো লাগে যে বিদেশে আমার রংপুরের মানুষ কর্ম করতেছে, আমার এটাই সবচেয়ে ভালো লাগে। এই যে আপনারা হলো যে পণ্যকে সরাসরি পাঠাতে পারেন না, মাঝখানে একজন মিডলম্যান থাকে? মিডলম্যান আছে, কারণ এক্সপোর্ট করতে হলে অনেক কিছু ব্যাপার আছে, সরকারের সহযোগিতা লাগবে, আর্থিক আরও সহযোগিতা লাগবে। সেই ক্ষেত্রে আমাদের ওইভাবে সহযোগিতা করার মতো জি। লোক নাই, এবং সরকার থেকে আমাদের তেমন কোনো সহযোগিতা আসে না। হ্যাঁ, আর আমরাও ওইভাবে করি না, আমাদেরকে ওইভাবে সহযোগিতা করা হয় না। আচ্ছা, আমরা নিজেরাই নিজের তহবিলে যতটুকু করতে পারি এতটুকুই করি। কিন্তু ধরেন আপনাদের তৈরি পণ্য দিয়ে হলো যে রেমিটেন্স আসছে কিংবা ডলার আসছে আপনাদের তৈরি পণ্য দিয়ে, হ্যাঁ, এখন হলো যে এইটা যদি আপনারা সরাসরি রপ্তানি করার সুযোগ পেতেন, সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া হতো, হ্যাঁ, তাহলে আপনাদের হলো যে মুনাফার জায়গাটা আরো বেশি হতো কিনা? বেশি হতো। যেমন সরকার থেকে আগে দিছিল 20%, এখন 10% দেয়। কিন্তু যারা এখানে মাঝখানে যারা কাজ করতেছে তারা তো সরকারিভাবে সেখান থেকে তারা 10% পাচ্ছে, কিন্তু আমরা পাই না। আমরা এটা নিয়ে আরও 1 বছর আগে কথা বলছিলাম যে মূলত কাজ করি আমরা, কিন্তু তারা 10% পাচ্ছে, এর আগে তারা 25% পাইছে, কিন্তু আমাদের 50 পয়সাও দেয় না। শীতকালে একটা কম্বলও দেয় না, খবরই রাখে না। মানে আপনারা আমরা মাঝখান থেকে হলো যে হ্যাঁ, পণ্য তৈরি করে দিচ্ছেন, আরেকজন হলো বিদেশে রপ্তানি করছে, উনি নিয়ে যায় শুধু প্যাকেট করে বাইরে টোটাল শ্রমটা আপনাদের হ্যাঁ, আমাদের একবারে মাঠ পর্যায় থেকে কাজ করতে হচ্ছে। মানে এটা যদি সরাসরি হলো যে এই কানেক্টিংটা তৈরি করে দেওয়া যেত, রপ্তানির বাজারটা সরকার যদি পৃষ্ঠপোষক দিত, তাহলে আমার এই যারা কর্মী আছে তারা আরও ডেভেলপ হতো এবং আমিও আরও ডেভেলপ হতাম, এবং আমার আশপাশে আরও লোক তারা এই কাজ করার জন্য আরও মানে আরো আগ্রহী উদ্যোক্তা হতো। তৈরি হতো, আর হ্যাঁ, নতুন নতুন উদ্যোক্তা অনেক তৈরি হতো। আমি এখন যেহেতু একাই যদি 300 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, জি। তাহলে আরও 2-1 জন হলে তারা আরও 300 লোক কর্মসংস্থানের ব্যবস্থা। ব্যবস্থা করতে পারলো। আমি অনেক অঞ্চলে গেছি যে অনেক দরিদ্র লোক, আমি তাদেরকে কাজ দেওয়ার মতো অবস্থান হয় না, অত কাজ আমার কাছে নাই। হ্যাঁ, কিন্তু তারা আমার কাছে কাজ চায়। মানে কিন্তু আপনারা বলছেন যে হ্যাঁ, সরকারের নীতি নির্ধারণের জায়গাটা যদি আপনাদের জন্য সহজ করে, তাহলে আরো অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। জি জি। আচ্ছা, এখন হলো যে আপনার অর্ডার কেমন যায় প্রতি মাসে বিভিন্ন দেশে? এখন একটু কম, আন্তর্জাতিক বাজার বেশি একটা ভালো না, তারপর আমাদের দেশের অবস্থা তেমন অবস্থান নাই, যার কারণে এখন একটু কাজ কম। আগে তো নরমালি আগে 2022-23-24 সাল পর্যন্ত আমি পার মান্থ প্রায় 30 লক্ষ টাকার উপরে মান্থলি প্রোডাকশন করছি। এখন ওইটা নাই, এখন কিছুটা অনেক নেমে আসছে, এখন 8 থেকে 10 লক্ষ টাকায় চলে আসছে, কারণ ওই পরিমাণ কাজ নাই। আপনারা কি ধরেন যে এই যে উদ্যোক্তা এত লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করলেন, আপনারা ব্যাংক ঋণ কিংবা সহজ শর্তি ঋণ এই সুবিধাগুলো কি আপনারা পান সরকার? না, পাই না, ঋণ সুবিধাটা আপনারা পান না? না। মানে এটা পেলেও তো একটা মূলধন যদি পেতেন তাহলে তো তাহলে আমার আরও কাজ করতে সুবিধা হতো। অনেক সময় কাঁচামাল কিনতে হলে আমাদের এগুলো সবগুলো একটা টাইমের ভিতরে চলে, টাইম কভার করতে না পারলে এগুলোর কোনো 1 পয়সাও দাম নেই। সে সময় কোনো এক সময় দেখা যায় আমার পকেটে টাকা নেই, কিন্তু আমার টাইমলি প্রোডাক্টটা আমার প্রোডাকশান করে নিয়ে আসতে হবে, তখন সে সময়টা আমার অনেক চাপ যায়। হ্যাঁ, ওই সময়টা যদি আমার
সহযোগিতা করা হতো যে টাইমলি আমি কাঁচামালটা কিনে আবার প্রোডাকশানে গেলাম, আমার সিস্টেম লস হয়ে যায়। দেখলো ওই সময়ের ভিতর টাকা না থাকার কারণে আমার কাঁচামাল আসতেছে না, আমার ওয়ার্কার বসে আছে, আমি টাইমও লস করলাম। মানে মূলধন একটা বড় বিষয়, হ্যাঁ, মূলধনের কারণে অসময় অনেক বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। জি জি। আমাদের করিম ভাই অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখলাম আপনার তৈরি পণ্য ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে যাচ্ছে, এটি আমাদের জন্য গর্বের রংপুরের মানুষ হিসেবে। আমরা আজকে রেজলভের সাথে কথা বললাম। রেজলভের মতো উদ্যোক্তা আমাদের গ্রামগঞ্জে হাজারো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু আমরা রেজলভের সাথে কথা বলে যেটা দেখলাম যে উদ্যোক্তাদের সবথেকে বড় সংকটের জায়গা হলো সরকারি পৃষ্ঠপোষকতা এবং রপ্তানির ক্ষেত্রে যে বাধাগুলো আছে সেগুলো যদি দূর করা যায়, স্থানীয় বাজারে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, একই সাথে রপ্তানির মাধ্যমে প্রচুর সংখ্যক ডলার কিংবা বৈদেশিক মুদ্রা আনা কিন্তু সম্ভব।